বলে মনে করা হচ্ছে। এর ফলে জয়ের ক্ষেত্রে মিস্টার বাইডেন সুবিধাজনক অবস্থানে আছেন তাঁর প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের তুলনায়। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী টিম কয়েকটি রাজ্যের নির্বাচন এবং ভোট গণনায় অনিয়মের অভিযোগ তুলেছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে ঘিরে অনেক রাজ্যে বিক্ষোভ শুরু হয়ে গেছে। আজকের ঘটনাবলীর উপর নজর রাখছিলেন সহকর্মী শাকিল আনোয়ার। তাঁর কাছে জানতে চেয়েছিলাম, নির্বাচনের দুদিন পরেও তাহলে পরিষ্কার নয় চূড়ান্ত ফল কখন পাওয়া যাবে। ঠিকই বলেছেন, দুদিন হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত 7টি রাজ্যের ফলাফল নেই এবং সেই সমস্ত রাজ্য থেকে গণনার যে চিত্র আমরা দেখছি তাতে এতই হাড্ডাহাড্ডি লড়াই সেখানে চলছে যে কি যে শেষ পর্যন্ত হবে সেটা কিন্তু কেউ বলতে পারছে না এবং যে কোনো সময়ে অঙ্ক বদলে যেতে পারে। তো এর ভিতরে আবার শুরু হয়েছে মামলা, বিভিন্ন কারচুপি অনিয়মের বিরুদ্ধে বিশেষ করে রিপাবলিকানরা অনেকগুলো মামলা করে ফেলেছেন, আরো মামলা হবে বলে ধারণা করা হচ্ছে এবং একই সাথে আমরা দেখছি যে রাস্তায় বিক্ষোভ হচ্ছে। একদল বলছে যে ভোট গণনা বন্ধ করতে হবে, আর একদল বলছে যে ভোট গণনা চালিয়ে যেতে হবে। সব মিলিয়ে এমন একটা গভীর অনিশ্চয়তায় তৈরি হয়েছে যে পরিস্থিতি যে শেষ পর্যন্ত কি দাঁড়ায় এবং এই ফলাফল, এই ভোটের ফলাফল কি শেষ পর্যন্ত ব্যালটের মাধ্যমে হবে না আদালতে গিয়ে হবে, এটা নিয়ে একটা বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং আপনি জানেন যে সারা পৃথিবীর মানুষজন আমেরিকান ইলেকশনের দিকে তাকিয়ে থাকে। তারা, আপনি যদি আজকের বিভিন্ন দেশের পত্রপত্রিকাগুলো দেখেন, তারা কিন্তু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে গণতন্ত্রের পীঠস্থান বলে যেটাকে, যে দেশকে মনে করা হয়, সেখানে এগুলো কি হচ্ছে, যে অনিয়ম কারচুপির অভিযোগে মামলা হচ্ছে, দুদিন পরেও কোনো জানে না যে কি হবে ফলাফল এবং প্রেসিডেন্ট ফলাফল ঘোষণার আগেই বলে দিচ্ছেন আমি জিতে গেছি। ফলে এই জিনিসগুলো নিয়ে সারা পৃথিবীর মানুষ কিন্তু এবং আমেরিকার মানুষজনও কিন্তু বুঝে উঠতে পারছেন না যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তো যে সব রাজ্যে বলা হচ্ছে যে ভোট গণনা এখনো শেষ হয়নি, এখনো চলছে এবং যেগুলোর ফলাফল এখনো নির্ধারণ করা যাচ্ছে না, সেখানে ভোট গণনা যেভাবে এগুচ্ছে তাতে কি আঁচ পাওয়া যাচ্ছে? আসলে কার দিকে পাল্লা ভারী বলে মনে হচ্ছে? এখন পর্যন্ত যে ট্রেন্ড আমরা দেখছি তাতে বাইডেন এগিয়ে, জো বাইডেন এগিয়ে। আপনি জানেন যে নির্বাচনে জিততে গেলে 270টি ইলেকটোরাল কলেজ ভোট দরকার, তার ভেতরে জো বাইডেন পেয়ে গেছেন 243টি, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প 214টি ইলেকটোরাল ভোট তার ঝুলিতে এখন পর্যন্ত। কিন্তু এই অঙ্কটা কিন্তু যে কোনো সময় বদলে যেতে পারে। ধরুন পেনসিলভানিয়া, যেখানে 20টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে, সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এখনো এগিয়ে আছেন, বেশ 1.5 লক্ষ মতো ভোটে তিনি এখনো এগিয়ে আছেন। তিনি নর্থ ক্যারোলাইনাতে, যেখানে 15টি ইলেকটোরাল কলেজ ভোট আছে, সেখানে কিন্তু তিনি এগিয়ে আছেন। অন্যদিকে বাইডেন আবার অ্যারিজোনাতে এগিয়ে আছেন, সেটা হচ্ছে 11টি সেখানে ইলেকটোরাল কলেজ ভোট। উইসকনসিন তিনি এগিয়ে আছেন, অনেকে বলছেন উইসকনসিনে তিনি জিতে গেছেন, কিন্তু উইসকনসিনে এখনো ফলাফল ঘোষিত হয়নি। নেভাদায় এগিয়ে আছেন জো বাইডেন, জর্জিয়ায় কিন্তু সমান সমান অবস্থা। সুতরাং এইগুলোতে কে কোনটা পান, কোনটাতে যেতেন, তারপরে কিন্তু পুরো অঙ্কটাই বদলে যেতে পারে যে কোনো সময়। সুতরাং এই যে পেনসিলভানিয়া, অনেকে বলছেন যে পেনসিলভানিয়াতে কি হয়, সেটা 20টা যেখানে ভোট, সেটা কিন্তু একটা বড় পার্থক্য তৈরি করে দিতে পারে। মানে সেখানে যদি ভোটের পার্থক্য কমতে থাকে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে ভোটের পার্থক্য কিন্তু কমছে, বাইডেনের পক্ষে ভোট বাড়ছে, কারণ হচ্ছে যে এই সমস্ত রাজ্যে যে শেষ মুহূর্তে যে সমস্ত ভোট গণনা হচ্ছে সেগুলো পোস্টাল ব্যালট এবং সেগুলো শহুরে এলাকা থেকে এসছে, সেগুলো সাধারণত ডেমোক্র্যাটদের সমর্থন সেখান থেকে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। ফলে এখন আপনি বলতে পারেন না কোন দিকে যাবে, কিন্তু এটা ঠিক যে ডেমোক্র্যাটরা ধরে নিচ্ছেন হয়তোবা তাদের দিকে পাল্লা ভারী হচ্ছে ধীরে ধীরে। তো আমরা যেটা দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প এবং রিপাবলিকান পার্টি তারা এই ফলাফলের বিরুদ্ধে বা ভোট গণনার বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে মামলা করেছেন বা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। এসব আইনি চ্যালেঞ্জের ভবিষ্যৎ কি? দেখুন, অনেকগুলো মামলা হয়েছে, রাজ্য স্তরে হয়েছে এবং সিএনএন বলছে যে একটি পিটিশন হয়েছে কিন্তু সুপ্রিম কোর্টে। সেই পিটিশনটা হয়েছে পেনসিলভানিয়ার কয়েক হাজার ভোট সম্পর্কিত। মানে রিপাবলিকানরা সেখানে অভিযোগ করেছেন যে কয়েক হাজার ভোট সেখানে পোস্টাল ভোট পেনসিলভানিয়ায় গণনা হচ্ছে, যেগুলো নির্বাচন শেষ হওয়ার পরে সেখানে পৌঁছেছে।
তার আগে বলছি যে সমস্ত অনেকগুলো মামলা হয়েছে বিভিন্ন রাজ্য স্তরের আদালতগুলোতে, সেখানে যে অভিযোগগুলো করা হচ্ছে ছোটখাটো অভিযোগ আছে, যেমন কয়েকশো ভোটের অভিযোগ আছে, যে কয়েকশো ভোট সেখানে দুবার গণনা হয়েছে বা সেগুলো অবৈধ সেরকম আছে। আবার পর্যবেক্ষকদের গণনা কেন্দ্রে বা ভোটের সময় সেখানে বাধা তৈরি করা হয়েছে, এ ধরনের আপনার অভিযোগও আছে। তো এগুলো কতটুকু প্রমাণ করা যাবে সেটা নিয়ে কিন্তু পর্যবেক্ষকরা অনেক সন্দিহান, যে এগুলোর অনেকগুলো হয়তো প্রমাণই করা যাবে না মানে আদালতে। ব্যাপারটা হচ্ছে যদি এমন দাঁড়ায় যে পেনসিলভানিয়ার যে মামলাটা হয়েছে সুপ্রিম কোর্টে, সেই পেনসিলভানিয়ার সেই মামলাটা কতটুকু গুরুত্ব পাবে তা নির্ভর করছে যে পেনসিলভানিয়া শেষ পর্যন্ত এই ভোটের ফলাফল নির্ধারণে কতটা ভূমিকা রাখে। এমন যদি হয় যে বাইডেন ধরেন জিতে গেলেন, পেনসিলভানিয়া না পাওয়ার আগে তিনি জিতে গেলেন, অন্য দুটো অ্যারিজোনা জিতে, নেভাদা জিতে তিনি 270টিতে পৌঁছে গেলেন, তখন কিন্তু এই পেনসিলভানিয়ার এই মামলার কোনো গুরুত্ব থাকবে না। তো এখন নির্ভর করছে যে পরিস্থিতি কোথায় দাঁড়ায়, কোন পর্যায়ে যে দাঁড়ায় গণনাটা শেষ পর্যন্ত। এবং এই যে বিভিন্ন রাজ্যে আমরা এমন খবরও পাচ্ছি যে ভোট গণনা বন্ধ করার দাবিতে, আবার কোথাও কোথাও ভোট গণনা চালিয়ে যাওয়ার দাবিতে রাস্তায় লোকজন নেমে পড়েছেন। রিপাবলিকান শিবিরের লোকজন তারাও রাস্তায় বিক্ষোভ করছেন, ডেমোক্রেট দলের পক্ষে যারা তারাও করছেন। তো একটা অশান্তি সৃষ্টির আশঙ্কা কি তৈরি হয়েছে? একটা ইঙ্গিত তো অবশ্যই ছিল, এবং এটা মানে নির্বাচনের আগ থেকেই এক ধরনের আশঙ্কা ছিল যে পরিস্থিতি এরকম দাঁড়াতে পারে যে ফলাফল হয়তো একটা দীর্ঘস্থায়ী একটা আইনি প্রক্রিয়ার ভিতরে ঢুকে যেতে পারে, রাস্তায় গন্ডগোল হতে পারে। এবং তার একটা ইঙ্গিত কিন্তু গতকাল দেখা গেছে বিভিন্ন শহরে, বিশেষ করে একটি ঘটনা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, কাভারেজ হচ্ছে, সেটা হচ্ছে অ্যারিজোনাতে একটা গণনা কেন্দ্রের পাশে ট্রাম্পের প্রায় 100 সমর্থক তারা ভোট গণনা বন্ধের জন্য সেখানে বড় ধরনের হইচই করেছে, এবং সে সময় তাদের হাতে অস্ত্র দেখা গেছে বলেও এই ধরনের খবর বেরিয়েছে। অন্যান্য শহরেও কিন্তু এই ভোট গণনা বন্ধের দাবিতে কিন্তু বিক্ষোভ করছেন ট্রাম্পের সমর্থকরা, এবং ডেমোক্র্যাট সমর্থকরাও কিন্তু বসে নেই। তারা নিউ ইয়র্ক, ওয়াশিংটন বলেন, অন্যান্য অনেক শহরে তারা কিন্তু বলছেন যে প্রতিটা ভোট গুনতে হবে। পরিস্থিতি নির্ভর করবে যে এই যে গণনা তার ফলাফল কতটা টাইট হয়, কতটা টাইট ফলাফল শেষ পর্যন্ত হয়, তারপরে নির্ভর করবে যে এই দুই দলের সমর্থকরা কতটা মারমুখী অবস্থান নেন। আগামী 2-1 দিনের ভিতরে এটা পরিষ্কার হতে থাকবে। যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ অবস্থা সম্পর্কে শুনছিলেন সহকর্মী শাকিল আনোয়ারের কাছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, যুক্তরাষ্ট্রের নির্বাচনের সর্বশেষ ফল এ নিয়ে নানা ধরনের ফিচার এবং বিশ্লেষণের জন্য আপনারা আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ যেতে পারেন। সেখানে আমাদের লাইভ পেজে যুক্তরাষ্ট্রের নির্বাচনের খবর নিয়মিত আপডেট করা হচ্ছে। অক্সফোর্ডের 3 কোটি ডোজ করোনা ভাইরাসের টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটের কাছ থেকে কেনার জন্য সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ সরকার। $5.5 মার্কিন। কর্মকর্তারা বলছেন, টিকা পাওয়ার দৌড়ে বাংলাদেশ যে পিছিয়ে পড়বে না সেটা এখন দৃশ্যমান হল। ঢাকা থেকে আরও জানাচ্ছেন কাদির কল্লোল। অক্সফোর্ডের টিকা ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে এনে বাংলাদেশে সরবরাহ করার জন্য প্রথমে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস চুক্তি করেছিল গত আগস্ট মাসে। এখন সেই টিকা কিনতে বাংলাদেশ সরকার সেরাম এবং বেক্সিমকোর সাথে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করল। ঢাকায় আজ স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেকের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠানে ভারতের হাইকমিশনারও অংশ নেন। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা পাওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের তালিকায় ছিল। এর সাথে আরও কিছু বিষয় বিবেচনায় নিয়ে এই সমঝোতা স্মারক সই করা হয়েছে। অক্সফোর্ড যে ভ্যাকসিনটা তৈরি করছে, এদের সাথে সিরামের যে কন্ট্রাক্ট একটা হয়েছে, সিরাম উৎপাদন করবে, করে ভারত সরকারকে তারা 30 কোটি ভ্যাকসিন দেবে। এখানকার যে বেক্সিমকো ফার্মা লিমিটেড, তারা তাদের সাথে যোগাযোগ করেছে সিরামের সাথে যে তোমরা এই 30 কোটি দিচ্ছ ভারত সরকারকে, একই মূল্যে একই সময়ে আমাদেরকেও 3 কোটি তোমরা দিবে। এই জাতীয় ভ্যাকসিনকোর সাথে সিরামের চুক্তি করেছে। ওই ভ্যাকসিনটা
টেম্পারেচারের দিক থেকে আমাদের সাথে মিলে যায়, বাংলাদেশ এবং ভারত কাছাকাছি, ট্রান্সপোর্টেশনেও খুব সহজ হয়, এটার মূল্য কম্পারেটিভলি সর্বনিম্ন। এই মর্মেই মূলত আমরা আজকে আমি ওটা করেছি। কর্মকর্তারা জানিয়েছেন 3 কোটি টিকা আনলে তা 1.5 কোটি মানুষকে দেয়া যাবে, কারণ প্রত্যেকের 2টি করে ডোজ লাগবে। একটি ডোজের 28 দিন পর আরেকটি ডোজ দিতে হবে। এই টিকা কিনবে বাংলাদেশ সরকার, কিন্তু ভারতের কোম্পানির কাছ থেকে তা আনা এবং বাংলাদেশে সরবরাহ করবে বেক্সিমকো। এমন প্রেক্ষাপটে করোনা ভাইরাসের টিকার ব্যবস্থাপনাও বেসরকারি প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল হয়ে পড়ছে কিনা এই প্রশ্ন অনেকে করেছেন। তবে সচিব মোহাম্মদ আব্দুল মান্নান বলেছেন, করোনা ভাইরাসের টিকার ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ সরকারের কাছেই থাকবে, এখানে বাণিজ্যিক কোনো বিষয় নেই বলে তিনি উল্লেখ করেছেন। বেক্সিমকো একটু হেল্প করতে চাচ্ছে এইভাবে যে ট্রান্সপোর্টেশনের দায়িত্বটা তাদের হাতেই থাকবে, তারা এনে আমাদেরকে বিভাগীয় শহরে অ্যাটলিস্ট পৌঁছে দিবে। তাদের এখানে কোনো বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনা নাই। মূল্যটা এখন পর্যন্ত আমাদের এমইউর মধ্যে এইটা ওয়ার্ল্ড টুগেদার $5-5.5 মধ্যেই আমরা করার চেষ্টা করছি। মুদ্রা কথাটা হলো এই এমইউটার মাধ্যমে আমরা একটি ট্র্যাকে আছি যে আমরা তো পিছিয়ে পড়ব না। যদিও সরকার বলছে বিশ্বে যে 9টি কোম্পানির টিকা এখন 3য় পর্যায়ের ট্রায়ালে রয়েছে তাদের সাথে শুরু থেকেই বাংলাদেশের যোগাযোগ আছে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে 92টি নিম্ন আয়ের দেশকে 2 বিলিয়ন ভ্যাকসিন দেওয়ার যে কর্মসূচি নেওয়া হয়েছে সেখান থেকেও টিকা পাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু বিশেষজ্ঞদের অনেকে বলেছেন, প্রতিটি মানুষের জন্য টিকা নিশ্চিত করাটা বড় চ্যালেঞ্জ। স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত পরিচালক অধ্যাপক সানিয়া তাহমিনা সরকারের টিকা বিষয়ক বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন। তিনি বলেছেন, দেশে এত বড় জনগোষ্ঠীর সবার কাছে টিকা পৌঁছানোর ব্যবস্থাপনাতেও চ্যালেঞ্জ রয়েছে। আমাদের 16 কোটি বা 16.5 কোটি, এবং যদি আমরা পার্সেন্টেজও ধরি, প্রথম লটেও তো সেটাও প্রায় 3-4 কোটির মানুষকে ভ্যাকসিন দেওয়া। এটা আসলে একটা রিয়েল চ্যালেঞ্জ, এবং যেখানে অন্য ভ্যাকসিনের ক্ষেত্রে যতগুলো স্টেজ, যত সময় নিয়ে পার করা হয় ভ্যাকসিন রেজিস্ট্রেশনের জন্য, এটা প্যান্ডেমিকের কারণে অনেক তাড়াহুড়া করে করা হচ্ছে। সুতরাং এখানে চ্যালেঞ্জ হচ্ছে যে যদি কোনো রকম সাইড ইফেক্ট হয়, মনে করেন 1 কোটির মধ্যে যদি 2 জন মানুষেরও হয়, তাহলে মানুষের ভিতরে একটা বিরাট রিপারকেশন হবে এই ভ্যাকসিনের সেফটি নিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, সারা দেশে নিয়মিত 5 কোটির বেশি টিকা দেওয়ার ব্যবস্থা এখনই রয়েছে। এরপরও চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের প্রশ্নে তারা আলোচনা চালাচ্ছেন। ঢাকা থেকে কাদির কল্লোল। বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর জন্য একটি আলাদা মাদ্রাসা আগামীকাল ঢাকায় চালু করা হবে বলে ঘোষণা করা হয়েছে। এটি হবে বাংলাদেশে হিজড়া জনগোষ্ঠীর জন্য প্রথম কোনো এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছেন, ঢাকার কামরাঙ্গীর চরের কাছে এই মাদ্রাসাটি স্থাপন করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে আমি কথা বলি ঢাকায় সহকর্মী সঞ্জনা চৌধুরীর সঙ্গে। তার কাছে জানতে চেয়েছিলাম, হিজড়াদের জন্য এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠানের এই উদ্যোগের পেছনে কারা এবং কি উদ্দেশ্যে তারা এটি করছেন। হিজড়াদের জন্য যে মাদ্রাসাটি করা হচ্ছে সেটি মূলত হচ্ছে ঢাকার কামরাঙ্গীর চরের যে লোহার ব্রিজ এলাকা আছে সেখানে। আর মাদ্রাসাটির নাম রাখা হয়েছে দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা। মূলত বেসরকারি উদ্যোগেই, ব্যক্তিগত উদ্যোগেই এই মাদ্রাসাটি করা হচ্ছে। আর মরহুম আহমেদ ফেরদৌস বাড়ি চৌধুরী ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন আছে, মানে তাদের অর্থায়নেই মাদ্রাসাটির যাবতীয় কার্যক্রম চলবে বলে তারা জানিয়েছেন। তো এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার পেছনের কারণ আমি জানতে চেয়েছিলাম যে মাদ্রাসাটির মহাসচিব আছে তার কাছে। তিনি মূলত যেটি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের দেশে যে হিজড়া জনগোষ্ঠী আছে তারা কিন্তু মূলধারার স্কুল, কলেজ বা মাদ্রাসা, মক্তব কোথাওই তাদের আসলে জায়গাটা নেই। মসজিদে অনেক সময় তাদেরকে প্রবেশ করতে গেলে বাধা দেওয়া হয়। তো এমন অবস্থাটা বিবেচনা করে তারা বলছেন যে তারা উপায়ন্তর না পেয়েই দেখা যায় যে তারা বিভিন্ন অনুষ্ঠানে নাচ গান করে অথবা চাঁদা তুলে তাদের জীবিকা নির্বাহ করতে হয়। তো এই তাদেরকে একটি নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তারা যেন মানব সম্পদে পরিণত হয়, সেই লক্ষ্য নিয়েই তারা আসলে এই ধরনের মাদ্রাসা বা তাদেরকে মেইন স্ট্রিমের একটা শিক্ষার কাছাকাছি নৈতিক শিক্ষা দেয়া, এবং তাদেরকে সেই পাশাপাশি তারা বলেছেন যে কারিগরি শিক্ষাও দিবেন, যেন তারা নিজেরা কারিগরি কোনো পেশায় যুক্ত হতে পেরেও তারা জীবিকা নির্বাহ করতে পারে। তো এই লক্ষ্য নিয়েই তারা বলেছেন যে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়েছে। এই খবরটা নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া হচ্ছে হিজড়া সম্প্রদায় যাদের জন্য এই মাদ্রাসা করা হচ্ছে, তাদের প্রতিক্রিয়া কি, আর সাধারণ মানুষের দিক থেকে কি ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে এটা নিয়ে?
মোয়াজ্জেম, আপনি জানেন যে তৃতীয় লিঙ্গ বা হিজড়া জনগোষ্ঠীর জন্য কিন্তু আলাদা কোনো মাদ্রাসা বা কোনো শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গড়ে তোলার খবর পাওয়া যায়নি। এছাড়া মূলধারার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই হিজড়াদের পড়ানোর কোনো ব্যবস্থা নেই। তো এমন একটা অবস্থায় তৃতীয় লিঙ্গের জন্য যে আলাদা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হচ্ছে, এটাকে ওই কমিউনিটির মানুষজনরা তো স্বাগত জানিয়েছেই, তেমনি মাদ্রাসা শিক্ষা সংশ্লিষ্ট যারা আছেন তারাও এটাকে বেশ ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। তারা মনে করছেন যে এর মাধ্যমে যেই মানুষগুলো আসলে সমাজে একটা সুবিধাবঞ্চিত অবস্থানে রয়েছেন, তারা সেখানে একটা শিক্ষার বা নিজেদেরকে একটা পেশায় যুক্ত করার একটা সুযোগ পাবেন এখানে পড়াশোনার মাধ্যমে, এবং এটাও একটা সামনে উদাহরণ তৈরি করবে বলেও তারা মনে করছেন। ঢাকা থেকে বলছিলেন সহকর্মী সঞ্জনা চৌধুরী। ভারতীয় সেনাবাহিনীতে নেপালি নাগরিক গোর্খাদের নিয়োগ করার যে বহু পুরনো পরম্পরা আছে, নেপালে তা নিয়ে বিতর্কের পরও সেই রীতি আপাতত বজায় থাকছে বলে জানা যাচ্ছে। ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাভানে এই মুহূর্তে নেপাল সফর করছেন এবং তাকে এদিন নেপাল সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল খেতাবেও ভূষিত করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত শুনবেন এই অনুষ্ঠানেই একটু পরে, তবে তার আগে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ মানসী বড়ুয়ার কাছে। ইউরোপের আরও একটি দেশ গ্রিসে করোনা ভাইরাসের কারণে আবার লকডাউন জারি করা হচ্ছে। প্রধানমন্ত্রী কাইরিয়স মিটসোটাকিস বলেছেন শনিবার থেকে সেখানে লকডাউন কার্যকর করা হবে। এদিকে ইংল্যান্ডে আজ থেকে দ্বিতীয় দফা লকডাউন কার্যকর হয়েছে। এর কারণে ব্রিটিশ অর্থনীতি যে ক্ষতির মুখে পড়বে তা মোকাবেলায় ব্যাংক অফ ইংল্যান্ড অতিরিক্ত $195 বিলিয়ন তহবিল দিচ্ছে। সাইপ্রাসে আবার রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে বুধবার 1 লাখের বেশি নতুন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একদিনে এটি করোনা ভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যাও অনেক বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত লোকের সংখ্যা সবচেয়ে বেশি। ইন্দোনেশিয়ায় গত 20 বছরের মধ্যে এই প্রথম অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। 90-এর দশকের শেষে এশিয়ায় যে আর্থিক ধস নামে, তখন ইন্দোনেশিয়ার সর্বশেষ মন্দা হয়েছিল। জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে দেশটির অর্থনীতি 3.6% সংকুচিত হয়েছে। ফ্রান্স জানিয়েছে সামনের মাসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ বৈঠকে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে আলোচনার উদ্যোগ চলছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান সম্প্রতি ফ্রান্স সম্পর্কে যে ধরনের মন্তব্য করেছেন তাকে সহিংসতা এবং ঘৃণাপূর্ণ ভাষা বলে গণ্য করা যায়। ইউরোপীয় ইউনিয়ন অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ভাঙা বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। 2 দিন আগে ইসরায়েল সেখানে একটি ফিলিস্তিনি গ্রামের বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দেয়। এরপর প্রায় 80 জন ফিলিস্তিনি, যাদের অর্ধেকের বেশি শিশু, গৃহহীন হয়ে পড়ে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন প্রেসিডেন্ট অমিত শাহ 2 দিনের পশ্চিমবঙ্গ সফরে গিয়ে বলেছেন সেখানকার ক্ষমতাসীন মমতা ব্যানার্জির সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসবে বলেও তিনি আজ মন্তব্য করেছেন। অবশ্য তৃণমূল কংগ্রেস মিস্টার শাহের এই বক্তব্যকে দিবাস্বপ্ন বলে কটাক্ষ করেছে। ভারতীয় সেনাবাহিনীতে নেপালি নাগরিক গোর্খাদের নিয়োগ করার যে বহু পুরনো ঐতিহ্য, নেপালে তা নিয়ে বিতর্কের পরও সেই রীতি আপাতত বজায় থাকছে বলে জানানো হয়েছে। ভারতের সেনাপ্রধান জেনারেল এম নারাভানে এই মুহূর্তে নেপাল সফর করছেন এবং তাকে নেপাল সেনাবাহিনীর সাম্মানিক জেনারেল খেতাবেও ভূষিত করা হয়েছে। সেনাপ্রধান নারাভানের সঙ্গে নেপালে তার কাউন্টারপার্ট জেনারেল পূর্ণচন্দ্র থাপার বৈঠকেই গোর্খাদের রিক্রুটমেন্টের বিষয়টির মীমাংসা হয়েছে বলে বিবিসি জানতে পেরেছে। কিন্তু নেপালে এই বিষয়টি কেন বারে বারেই বিতর্কের মুখে পড়ছে? এরপরও কেন ভারত তাদের সেনাবাহিনীতে গোর্খাদের পেতে এত উৎসুক? দিল্লি থেকে শুনুন শুভজ্যোতি ঘোষের রিপোর্ট। ভারতের সেনা ও আধাসামরিক বাহিনীগুলো মিলিয়ে প্রায় 50,000-এর মতো গোর্খা সেনা কর্মরত, যারা সবাই প্রতিবেশী নেপালের নাগরিক। ভারতের সেনাবাহিনীতে নেপালের গোর্খারা লড়াই করে আসছেন সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমল থেকে, যে ট্র্যাডিশন 47-এর দেশভাগের পরও অব্যাহত থেকেছে। কিন্তু মাস 3 আগে নেপাল ও ভারতের মধ্যে সীমানা নিয়ে বিরোধের পটভূমিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদীপ গাওয়ালি ঘোষণা করেন যে চুক্তির আওতায় এই নিয়োগ হয়ে আসছে তা এখন অপ্রাসঙ্গিক, এবং এরপরই ভারতীয় বাহিনীতে গোর্খাদের রিক্রুটমেন্ট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। There are several views on recruiting the Gorkhas in Indian Army.
extreme nationalists. কাঠমান্ডুতে নিরাপত্তা বিশ্লেষক ও ভাষ্যকার ইন্দ্রা অধিকারী বিবিসি বাংলাকে বলছিলেন, এই ইস্যুটা নিয়ে নেপালে আসলে অনেক রকমের মত আছে। আল্ট্রা ন্যাশনালিস্ট বা উগ্র জাতীয়তাবাদীরা বলেন, নেপালের মানুষ কেন ভারতের হয়ে লড়তে যাবেন? কোনোদিন যদি নেপালের সঙ্গে ভারতের যুদ্ধ বা সংঘর্ষ হয়, তাহলে তাদের ভূমিকাই বা কি হবে? আবার লিবারেলদের মত হল, নেপালিরা যদি বিশ্বের নানা দেশে নিরাপত্তা বাহিনীতে কাজ করতে যেতে পারেন, তাহলে ভারতই বা নয় কেন? ভারত ঘরের কাছে, সহজেই দেশেও আসা যায়। সেখানে সেনাবাহিনীতে মাইনে সুযোগ সুবিধাও অনেক বেশি। ফলে নেপাল যদি তার তরুণদের অন্য চাকরি না দিতে পারে, তাহলে তারা ভারতে যাবেন নাই বা কেন? They are working there for their livelihood and the salary also is lucrative. It's nearby. স্বাধীন ও সার্বভৌম একটি দেশের নাগরিকরা কেন অন্য দেশের সেনাবাহিনীর হয়ে লড়বেন? এই মৌলিক প্রশ্নটাই ভারতের বাহিনীতে গোর্খা সেনাদের নিয়োগ নিয়ে নেপালে বারে বারে অস্বস্তি তৈরি করেছে। বছর 8 আগেও একবার নেপালে এই প্রথা বন্ধ করার জন্য দাবি উঠেছিল। তবে ভারতের সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল দীপঙ্কর ব্যানার্জি, যিনি গোর্খা রাইফেলসের কমান্ডার ছিলেন, তিনি মনে করিয়ে দিচ্ছেন এই রিক্রুটমেন্টের কিন্তু একটা 200 বছরের বেশি পুরনো ঐতিহাসিক পটভূমি আছে। আমার রেজিমেন্টের বিশেষ করে মাই রেজিমেন্ট ওয়াজ ফার্স্ট গোর্খা রাইফেলস, সো দ্য অরিজিনাল গোর্খা রাইফেলস রেজিমেন্ট রেজড ইন 19 ফেব্রুয়ারি 1815। 200 বছর আগে। আর আমি যখন কর্নেল ছিলাম, we celebrated our 200th bicentenary. Anyway, that was the history. দ্বিতীয় মহাযুদ্ধে আমাদের Indian Army was expanded enormously. It was a force of about 2 million. And at the end of the war, naturally, these had to be also reduced. So in that context, the Gorkha regiments were also to be reduced. সেই সময়টা ঠিক হলো যে Gorkha regiments will remain in the Indian Army or Pakistan Army or British Army. It's left up to the Gorkha soldiers. তারা কোথায় যেতে চায়। সেই ধারাবাহিকতায় আজও ভারতীয় সেনা প্রতি বছর প্রায় 1300 গোর্খা রিক্রুট করে থাকে। তাছাড়া ব্রিটিশ আর্মি ও সিঙ্গাপুর পুলিশের জন্য নেপাল থেকে বাছাই করা হয় 100 গোর্খাকে। দীপঙ্কর ব্যানার্জি বলছিলেন, ভারতের প্রতি আনুগত্যে এই গোর্খারা দেশের কোন সৈন্যের চেয়ে এতটুকু কম নয়, বরং বেশি। They are perhaps more loyal to the Indian Army than any other soldier of the Indian Army. তাঁর কথায়, ধরুন দক্ষিণ ভারতে বা উত্তর পূর্বাঞ্চলে নানা জাতিগত কারণে বা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে নানা রেজিমেন্টের সেনা মোতায়েন নিয়ে কিছুটা ভাবতে হয়, কিন্তু গোর্খাদের নিয়ে সেই সমস্যাও নেই। তাদের আনুগত্য প্রশ্নাতীত ও সাহসিকতা অতুলনীয়। তারা এটা নিয়েও অত্যন্ত কৃতজ্ঞ যে নেপালের বিশেষ করে গ্রামীণ এলাকায় ভারতের এই সেনাবাহিনী কিন্তু রুটিরুজির সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য উৎস। Extremely important source of livelihood for Nepalese, especially in the rural areas. ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশা একবার বলেছিলেন, যদি কোনো সৈন্য বলে সে জীবন দিতে ভয় পায় না, তাহলে সে হয় মিথ্যে বলছে, নয়তো সে গোর্খা। আর গোর্খাদের সেই অপরিসীম অবদানের কারণেই নানা বিতর্ক সত্ত্বেও ভারতীয় সেনাও তাদের বাহিনীতে সামিল করতে এত উদ্গ্রীব। দিল্লি থেকে শুভজ্যোতি ঘোষ। এবারে সোশ্যাল মিডিয়ায় আজকের আলোচিত ঘটনার বিস্তারিত। ধন্যবাদ মজেম। আপনার খবরে যা শুনছিলাম, সোশ্যাল মিডিয়াও কিন্তু তার ব্যতিক্রম নয়। অর্থাৎ সামাজিক মাধ্যমে আলোচনার বিষয় একটাই, সেটা হলো মার্কিন নির্বাচন ও তা ঘিরে নানান উত্তেজনার সব খবর। এর সাথে আরও যে দু একটি বিষয় ট্রেন্ড করছে, সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সাল তিতুমির, আর সঙ্গে আছি আমি আফরোজা নিলাম। তিতুমির, নির্বাচন ঘিরে সোশ্যাল মিডিয়ায় যেটি সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে সেটা হলো ফলাফল নিয়ে নানান বিক্ষোভ, যা ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান ও জো বাইডেনের ডেমোক্রেট দুই দিক থেকেই হচ্ছে। ভোট নিয়ে কিন্তু বিভিন্ন রাজ্যেই এই বিক্ষোভ চলছে, ঘটেছে ভাঙচুর আর সহিংসতার মতো ঘটনা। কয়েকজন বিক্ষোভকারীকে আটকও করেছে পুলিশ। এই নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় নানান মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে, এমনকি ট্রলও করছেন অনেকে। ঠিক তাই, যেরকম একে আজাদ অভিযোগ করেছেন, ট্রাম্পের একঘেয়েমি আচরণের কারণেই যুক্তরাষ্ট্রের 100 বছরের গণতন্ত্রের উৎসব ঐতিহ্য ধ্বংস হতে চলেছে। কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে মজা করতে দেখা যাচ্ছে অনেককেই, ইনফ্যাক্ট বেশিরভাগই আসলে মজা করছেন। যেরকম রাহানুম রহমান বলছেন, এই বিক্ষোভ, ধরপাকড় ইত্যাদি শুনে এখন অন্তত মনে হচ্ছে আমেরিকায় নির্বাচন হচ্ছে। স্বজন নামে একজন লিখেছেন, এই দিক দিয়ে বাংলাদেশ আমেরিকার চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে। বর্তমানে আমাদের দেশে নির্বাচন পরবর্তী সহিংসতা নেই। এটাই লিখে তিনি হাসির ইমোজি ব্যবহার করেছেন। আর বিপ্লব উদ্দিন বলছেন, ট্রাম্প বাইডেন যেই আসুক আমাদের লাভ নেই, আমরা এখন দেখব আলু পেঁয়াজের দাম কত কমেছে। এরকম মজা আর ট্রলের পাশাপাশি আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে যে সমস্ত ঘটনা ঘটছে এবং এগুলো যে আসলে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ঘটতে পারে, সেটা নিয়েই বিস্ময় প্রকাশ করছেন অনেকে। শামীম আহমেদ তো প্রশ্নই করেছেন যে, বুঝলাম না, ক্ষমতা না পাইলে মানুষ কান্দে কেন?
এদিকে নির্বাচনী ফলাফল পেতে দুপক্ষের আদালতে যাবার কথাও সামাজিক মাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী কারচুপির অভিযোগ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবার কথা জানিয়েছিলেন গতকালকেই। অন্যদিকে জো বাইডেনও বলেছেন প্রয়োজনে আদালতে যাবেন তিনি। এ নিয়েও কিন্তু আছে নানান রকম মন্তব্য। তার মধ্যে নাইম আহসান লিখেছেন, বুশের পথে হাঁটছে ট্রাম্প, ব্র্যাকেটে লিখেছেন 2000 সালের নির্বাচনে কিন্তু এরকম ঘটেছিল শেষবার, যেবার আদালতের দ্বারস্থ হতে হয়েছিল এবং শেষ পর্যন্ত জর্জ ডব্লিউ বুশ ডেমোক্র্যাট আল গোরকে হারিয়ে ক্ষমতায় বসেছিলেন। অন্যদিকে এবারে যে রেকর্ড পরিমাণ ভোট পড়েছে যুক্তরাষ্ট্রে, সেটাও কিন্তু আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। বেশ কিছু গণমাধ্যমের খবর, ভোট পাওয়ার ক্ষেত্রে বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন বাইডেন। এ নিয়েও কিন্তু নানান মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র নির্বাচনে 2 প্রবাসী বাংলাদেশের জয়ের খবরেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে। তবে তিতুমির এই নির্বাচন ঘিরে যে এত আগ্রহ সবার, সেটাতে কিন্তু একেবারে পানি ঢেলে দিচ্ছেন কেউ কেউ। যেমন বিলাল দেওয়ানের মন্তব্য, নিজের বিয়ের খবর নেই, পাড়াপড়শির ঘুম নেই, কি যে একটা অবস্থা। আমেরিকার নির্বাচন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ক্ষমতার পালাবদল হলে অনেকেই মনে করছেন পৃথিবীতে একটা পরিবর্তন আসবে। তাদের হয়তো অনেকেই জানেন না, যুক্তরাষ্ট্রের নেতার পরিবর্তন আছে, নীতির পরিবর্তন নেই। তিনি মজা করে আমেরিকার পরিবর্তে ম্যারিকার লিখেছেন। ঠিক তাই, এবং এরকম মন্তব্য কিন্তু অনেকেরই আছে। বলছেন যে আসলে যেই ক্ষমতায় আসুক, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির খুব বেশি পরিবর্তন হয় না। নির্বাচনের বাইরে আরেকটি খবর যেটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে এবং এর মধ্যে আপনারা এই প্রবাহতে শুনেছেন, সেটি হলো করোনা ভাইরাসের টিকা কিনতে ভারতের একটি ইনস্টিটিউটের সাথে বাংলাদেশের চুক্তির খবর। যদিও আপনারা জেনেছেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত টিকার পরীক্ষা উৎপাদনের সঙ্গেই মূলত যুক্ত হয়েছে ভারতের ওই ইনস্টিটিউট, এবং এ নিয়ে কিন্তু নীলা একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নানান রকম ক্ষোভ দেখা যাচ্ছে অনেকের, এবং অনেকে আবার এটাকে ইতিবাচকভাবেও দেখছেন। আবু তালিবের মন্তব্য, ভারত নিজেদের জন্য ভ্যাকসিন কিনে অক্সফোর্ডের কাছ থেকে, আর আমরা কিনি ভারতের থেকে। জাকির হোসেন লিখেছেন, তাই তো কই, চীনের সিনোভ্যাক ভ্যাকসিনের ট্রায়ালের অনুমতি দিতে বাংলাদেশ সরকারের দেরি হলো কেন? অন্যদিকে আহমেদ জুবাইরের মন্তব্য, যারা না বুঝে উল্টাপাল্টা মন্তব্য করছেন তাদের বলি, এই ভ্যাকসিনটা অক্সফোর্ডের, যেটা অনুমোদন পেলে এশিয়াতে উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট, যারা আরও 3 মাস আগে চুক্তি করেছে অক্সফোর্ডের এস্ট্রাজেনেকার সাথে। এরা এই ভ্যাকসিনটা এশিয়ায় সাপ্লাই করবে। তো এরকমই নানান মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে। আর এসবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত সব খবরগুলোর আপডেট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনার বিস্তারিত শুনছিলেন। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ের দিকে